থাকছে না সেটি সামনে আসছে, যখন অটো রিকশা চালকরাও আন্দোলন করেন, যখন কোনো ধরনের নির্দেশনা ছাড়াই সেই অটো রিকশা চালকদের বলা যায় রাস্তায় নামতে বাধা দেয়া হয়। কিন্তু যে প্রসঙ্গটি বারবারই সামনে আসছে যে এই রিকশা চালকদের নিয়ে পরিকল্পনাটি আসলে কি। বিভাস বারোই সম্পাদক মানো নিউজে যুক্ত হয়েছেন আমাদের সাথে। বিভাস পরে অসংখ্য ধন্যবাদ, শুভ সকাল জানাই আপনাকে। অবশ্য ব্যাটারি চালিত অটো রিকশার রাস্তাতে প্রচণ্ড যানজট তৈরি করে, প্রচণ্ড রকম তাদের বিশৃঙ্খলা আমরা দেখি। কিন্তু একই সাথে গতকালের যে আন্দোলনটি তারা করেছেন সেটি আপনার কাছে কতটুকু মনে হয় অযৌক্তিক কিনা? কারণ কোনো সুনির্দিষ্টভাবে তাদের নিয়ে কোনো পরিকল্পনা ছাড়া এই যে হুট করে বন্ধ করে দেয়া, সেটির প্রভাব তো শুধু তাদের না, আমাদের সাধারণ মানুষের উপরও তো পড়েছিল। শুভ সকাল। আমি আপনার সাথে একমত যে হুট করে সিদ্ধান্তটা আসলে এই যে ব্যাটারি চালিত যান বা আমরা যদি বলি এখন আহ, বিদ্যুৎ চালিত যানবাহন যদি বলি, সেই ক্ষেত্রে এই সংখ্যাটাকে আমরা কিন্তু এখন উড়িয়ে দিতে পারি না, একদমই উড়িয়ে দিতে পারি না। সারা দেশে ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা এখন প্রায় 40 লাখ। মানে সেই 40 লাখ যানবাহনকে গভর্নমেন্ট, যতটুকু আমি জানি সরকারের পক্ষ থেকে একটা একটি উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা হলো, এখন তো লেড ব্যাটারিতে তাদেরটা চলে, এখন লিথিয়াম ব্যাটারিতে নেওয়ার জন্য একটি প্রজেক্ট নেওয়া হয়েছে। সেই উদ্যোগটা যদি বাস্তবায়ন হয়, সেই ক্ষেত্রে একটা জায়গায় কিন্তু সমাধান আসবে। তবে এই জায়গাটা হচ্ছে তাদেরকে উড়িয়ে দেওয়া যাবে না বা তাদেরকে একদমই বন্ধ করে দেওয়ার দাবি, এই জায়গাটায় আসলে একটু যৌক্তিক দাবি না। কারণ ওয়ার্ল্ডের সব জায়গায় এখন এই ইলেকট্রিক ভেহিকেলের দিকে যাচ্ছে, এবং আমাদের দেশে এটা কিন্তু নিজস্ব উৎপাদন, নিজস্ব ভাবে তৈরি হচ্ছে, কিন্তু পরিকল্পনাটা আসলে সুনির্দিষ্ট না হয় এই এলোপাথারি ঝামেলাগুলো হচ্ছে। এই যে তারা কোথায় যেতে পারবে, এই জায়গাটা একটা নিয়ম থাকতে পারে, কোন এরিয়ায় চালাইতে পারবে সেটা একটা নিয়ম থাকতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে মেন রাস্তায় চলে আসার সমস্যাটা থাকে না। আসলে পরিকল্পনাটা সুনির্দিষ্ট না হওয়া পর্যন্ত বা বাস্তবায়নের আগ পর্যন্ত এলোপাথারিভাবে চলতেছে, সেই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে। যেটা হলো যে এই সংখ্যাটা এখন 40 লাখ। সেই 40 লাখে কোনো কোনো ক্ষেত্রে বলা হয় বিদ্যুৎ খরচের কথা বলা হয়, সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যে যেমন ধরেন এই যে আহ, বিদ্যুৎ চালিত যানবাহনের যে এফিসিয়েন্সি আর কি, মেশিনের যে এফিসিয়েন্সি, যন্ত্রের যে এফিসিয়েন্সি, সেটা কিন্তু আমাদের তেল চালিত যানবাহনের চেয়ে অনেক বেশি। সেই ক্ষেত্রে কিন্তু একটা বেনিফিটের বিষয়, এবং এটাকে যদি পরিকল্পিতভাবে, একদমই পরিকল্পিতভাবে আগানো যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে বেনিফিটই হয়। কারণ এখন আপনি একটি তেল চালিত যানবাহনে যদি দেখা যায় যে 1 কিলোমিটার যেতে আপনার যদি 100 টাকা লাগে, এই যানবাহনটা কিন্তু আপনার 20 টাকায় সেটা হচ্ছে। জনগণ কিন্তু সেদিক থেকে উপকৃত হচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই পরিকল্পনাটা ছাড়াই এটি এগিয়েছে, এবং এই পদ্ধতিটাও আমরা একদম ছেড়ে দিছি। যতক্ষণ এই পরিকল্পনাটা বাস্তবায়ন না হবে ততক্ষণ এই সমস্যাটা। তবে আমি মনে করি সরকারের উদ্যোগ নেওয়া উচিত পরিকল্পনা চূড়ান্ত করার আগেই তাদেরকে কোন কোন এরিয়াতে চলতে দেওয়া যাবে। আমি মনে হয় এই জায়গাটায় আসলে সরকার একটু ছেড়ে দিছে, আর এই জায়গাটা সমাধান করা দরকার। না হলে এই সমস্যার সমাধান হবে না। তাদেরকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত বা চিন্তা, এইটা একদমই আসলে সঠিক না, একদমই সঠিক না। কারণ আলটিমেটলি ওয়ার্ল্ডের সব জায়গার মতো বাংলাদেশেও কিন্তু বিদ্যুৎ চালিত যানবাহনে যেতে হবে, এবং সেই তার বাইরে কিন্তু আর কোনো উপায় নেই। কারণ এটা আলটিমেটলি 40 লাখ ফ্যামিলিই না, শুধু জনগণও কিন্তু উপকৃত হয় অর্থের জায়গা থেকে। আপনি বিদ্যুৎ খরচের কথা বললে তার চেয়ে বেনিফিট কিন্তু অনেক বেশি। কিন্তু এটা একটু পরিকল্পিত না, এই পরিকল্পিত না যে, যার ফল আমরা এই যে কিন্তু আপনি গতকালকে পরিকল্পনার দেখলাম। কথা বলছেন, তাহলে এক সময় তো আমরা যখন এই প্রথম অটোরিকশা, এই ব্যাটারি চালিত অটোরিকশা যখন রাস্তায় নামছে, যখন মানুষ সেটি ব্যবহার করছে, তখন বারবারই সামনে এসেছিল যে তার লাইসেন্স আছে কিনা, সেটি বৈধ কিনা। এই যে আজকে আন্দোলন পর্যন্ত এই বিষয়টি গড়াতে হলো, তার আগেই যদি তাদের বৈধতা দেওয়া হবে কি হবে না এবং কত সংখ্যক চলবে, এই বিষয়গুলো নিয়ে কি তখন সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেওয়া যেত না? কারণ তা না হলে তো নিশ্চয়ই এই অবস্থায় এসে দাঁড়াতে হতো না আজকে। একদম সঠিক কথা বলছেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই প্রশ্নটা উঠছে যে লাইসেন্স নেই। তাহলে তাদেরকে বৈধতা দিলেও সেই পদ্ধতিটা যদি তৈরি করা হতো এতদিনে, যে লাইসেন্স দেওয়া হয়েছে, তারা এইভাবে এইভাবে নিবে, সেই তাহলে কিন্তু তাদের এই পদ্ধতিতে যাওয়ার কোনো সমস্যা ছিল না। কিন্তু লাইসেন্স নেই, লাইসেন্স নিতে হবে অবৈধ, কারণ যতক্ষণ লাইসেন্স নেই ততক্ষণ তো অবৈধই বলতে হবে। কিন্তু এই অবৈধ জিনিসটাকে আমরা যদি বৈধকরণের দিকে যাই, সেই প্রক্রিয়াটায় যেতে আমাদের সময় লাগতেছে। এই জায়গাটাই আসলে গাফিলতি। কারণ আমার মনে হচ্ছে যে একটু ছেড়ে দেওয়া
পরিকল্পনা আছে, ধীরে ধীরে আগাচ্ছে। এই ধীরে ধীরে আগানোর আগ পর্যন্ত কিন্তু এই সমস্যাটা হয়ে যাচ্ছে। যতদিন নাই যে পদ্ধতিতে যাচ্ছে তাতে সমস্যাটা আমরা দেখতেছি, যার ফল কিন্তু গতকালকে দেখলাম। এবং এইটা কিন্তু হচ্ছে একটা অরাজকতা, এক ধরনের অরাজকতা বলতে এই অর্থে তাদেরকে আমি যানবাহন হঠাৎ করে বন্ধ করে দিলাম, সেটা শুধু তারাই না, আবার একটু মাথায় রাখবেন এই যানবাহন যারা চালাচ্ছেন তারা কিন্তু আসলে ওই এরিয়ার একটু তুলনামূলকভাবে কম শিক্ষিত, একটু কিছু কিছু মানে সোজা কথা বললে কিছু কিছু একটু বখাটে টাইপের ছেলেপেলেও যানবাহন চালাচ্ছে। তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে আপনারা কর্মসংস্থানের অবশ্যই আসলে নিতে এখানে একটি বিশাল বড় বিষয়, কারণ সবাই এখন যেটি বলছে যে অটোরিকশাগুলো যদি বন্ধ হয়ে যায়, কারণ দুটি দিক, একটি হচ্ছে যে অনেকে বৈধ হোক বা অবৈধভাবে হোক অনেকে সর্বশেষ পুঁজি দিয়ে তারা এই অটোরিকশাটা যেমন বিনিয়োগ করেছে, কর্মসংস্থানের বিষয় আছে। এবং আপনি যেমনটা বলছিলেন যে অনেক যারা হচ্ছে উঠতি বয়সী ছেলেরা আছে যারা হচ্ছে এই অটোরিকশা চালাচ্ছে, আয় রোজগারের ব্যবস্থা করছে, তারা যখন আসলে এটা বন্ধ হয়ে যাবে তখন তো তারা আবার অপরাধে জড়িয়ে যাবে, এতগুলো মানুষ তখন হচ্ছে বিশৃঙ্খল অবস্থায় চলে যাবে, সেটা তখন নিয়ন্ত্রণ কিভাবে করা যাবে? একদমই, মানে আমি মনে করি এই জায়গাটায় গভর্নমেন্টের দ্রুত আগানো উচিত, দ্রুত সিদ্ধান্তে যাওয়া উচিত। কারণ এটা উঠিয়ে দেওয়া হবে এরকম চিন্তা সরকারের নেই, বরং সরকার এখন লেড ব্যাটারি থেকে লিথিয়াম ব্যাটারিতে নেওয়ার জন্য একটি প্রজেক্ট নিচ্ছে। লেড ব্যাটারিতে এখন 7-8 ঘন্টা চার্জ দিতে হয়, সেখানে বিদ্যুৎ খরচের ইস্যু, কিন্তু লিথিয়াম ব্যাটারি হলে 4 ঘন্টা কিন্তু সেই চার্জ হয়ে যাবে। এবং এতে আপনি তাহলে দেখেন এই আসলে ব্যবস্থাপনা যখন সরকার নিচ্ছেই, তাহলে হুট করে এখানে বন্ধ করে দেবার সেটাই সিদ্ধান্তটা সমস্যা। আমাদের আসার আসলে দরকার কি কি দেখা ছিল? যাবে, এক ধরনের সিদ্ধান্ত আপনি এখন নিলেন, পরে দেখা যায় আর এক দপ্তর আর এক সিদ্ধান্ত নেয়, এলোপাথারি হয়। এই জিনিসগুলো আসলে একটু পরিকল্পিত না আমাদের কাজগুলো, এই পরিকল্পিত না। আমরা এখন প্রজেক্টেই যাচ্ছি, যখন আমরা তাদেরকে বৈধতা দিতে যাচ্ছি তখন উঠিয়ে দেওয়ার চিন্তাটা আসলে কোথা থেকে আসে আমি সেটা জানি না। তাতে সেই ক্ষেত্রে দুই মন্ত্রণালয়ের একটা সমন্বয়ের বিষয় এখানে আছে। আমার মনে হচ্ছে দুই মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার একটা প্রশ্ন এখানে আছে। কারণ আমি যতটুকু জানি বিদ্যুৎ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী কিন্তু আমাদের কিছুদিন আগেও বলছে তাদের বৈধতা দেওয়া, তাদের যৌক্তিক ভাবে রাখার জায়গাটা, এবং তারাই সেই খুব ইতিবাচক ভাবে দেখছে। ওয়ার্ল্ডের অন্যান্য দেশে যেহেতু ইলেকট্রিক ভেহিকেলের গুরুত্ব বাড়ছে, এই সব দিক বিবেচনা করে। কিন্তু এখন হঠাৎ করে এই সিদ্ধান্তটা কেন হলো, এবং সেই সিদ্ধান্তটা আপনি পজিটিভ একটা মেসেজ দেওয়ার পরে হঠাৎ করে আপনি যখন একটা সিদ্ধান্ত দিয়ে দেবেন যে না তোমরা চালাতে পারবে না, সেক্ষেত্রে এই যে সমস্যাটা হয়েছে এটা একদম অস্বাভাবিক না। কারণ এটা আমি মনে করি যে ঢাকা শহরেই তাদের যে সংখ্যাটা, তারা যখন জানে যে আমাদের একটা পজিটিভ দিক সিদ্ধান্ত হচ্ছে, সেক্ষেত্রে হঠাৎ করে বললো আমরা তোমরা অবৈধ, তোমরা তুলতে পারবে না, তাদের করণীয় কি তখন? আসলে এই করণীয় কি? কারণ তারা যেহেতু খুব বেশি সুশৃঙ্খল না, তাদের সাথে সংঘর্ষ হয়েছে। এই জায়গাটা আমি মনে করি গভর্নমেন্ট আসলে কিছু জিনিস ধীরে ধীরে কাজ করে। এবং এই জায়গাটা যেহেতু একটা দীর্ঘদিন যাবত তাদের বৈধতা দেওয়া, দীর্ঘদিন যাবত তাদেরকে লাইসেন্স দেওয়া না দেওয়া নিয়ে প্রশ্ন উঠতেছে, তাহলে এতদিন কেন এই সিদ্ধান্ত দিতে হলো? একটা সিদ্ধান্ত নিয়ে আমি প্রক্রিয়া যাই দীর্ঘদিন, কিন্তু বিভাস পারে আরেকটু গণমাধ্যমের অন্য খবরগুলো ছোট করে হয়তো আলোচনাটা শেষ করতে হবে, তারপরে একটু বলি। সেটা হচ্ছে আগামীকাল যেহেতু দ্বিতীয় দফার উপজেলা নির্বাচন হতে যাচ্ছে, গণমাধ্যমে বড় করে এই খবরটা আছে যে আগামীকালের নির্বাচনটি আসলে কেমন হবে, ভোটাররা আসবে কিনা, আপনার দৃষ্টিতেও কি মনে হয় যে ভোটারদের অনীহার জায়গাটি আসলে কি? আরেকটি হচ্ছে যেহেতু বাজেট আসতে যাচ্ছে সামনে, 12টি পণ্যের ওপর কর আরোপের সিদ্ধান্তের কথা ভাবছে সরকার, এবং সেটি যদি ছোট করে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছিলাম যে সেটি হচ্ছে ভ্যাকসিন, সেটি হচ্ছে ভুট্টা, সেটি হচ্ছে যতটুকু আমরা দেখেছি ছোট ছোট করে যেগুলোর উপর আসলে কর নেই, এখন সেগুলোর উপর কর আরোপের চিন্তা করা হচ্ছে। হয়তো শতাংশের সংখ্যাটি অনেক কম, 1% কথাই হয়তো বলা হচ্ছে, কিন্তু এর ফলে আপনার কাছে কি মনে হয় জীবনযাত্রার ব্যয় যে বারবার কথা আমরা বারবার বলছি সেটা তো বেড়ে যাবে, সেটা তো কমার আসলে কোনো সুযোগ তাহলে থাকলো না আর? একদমই ঠিক। আসলে কি দেখেন, আপনি যুদ্ধের কথা বলতেছিলেন, ওয়ার্ল্ডের আসলে কোথাও এখন আপনি জীবনযাত্রার ব্যয়ের কথা যেভাবে আমরা ভাবি যে একই ধরনের থাকবে, পৃথিবীর কোথাও সেই অবস্থাটা আসলে নাই। কারণ আপনি দেখেন করোনা কালে আপনি যদি বলেন যে করোনার ধাক্কা আমার লাগবে না, সেটা একটা ভুল চিন্তা। এখন ওয়ার্ল্ডে কিন্তু এক ধরনের সেই সংকটেই চলতেছে, সেটা যুদ্ধের কারণে হোক, একটা যুদ্ধের সমস্যা গেছে আর একটা যুদ্ধ চলে আসছে, এর প্রভাব কিন্তু আপনার আন্তর্জাতিক বাজার অর্থনীতি সবকিছুতে থাকবে, যার প্রভাব আপনি বাজেটেও থাকবে। মানে আমি মনে করি সেই জায়গাটা যত নিয়ন্ত্রণে রাখতে পারে সরকার, সেটাই আমি মনে করি সরকারের জন্য একটা পজিটিভ দিক। কিন্তু সেটা কতটা পারবে সেটা কিন্তু সামনের দিনগুলোতে একটা চ্যালেঞ্জ। কারণ সামনের দিনগুলো আসলে আরো খারাপ হচ্ছে, এবং সেই খারাপটা শুধু বাংলাদেশের জন্য না, আমি মনে করি ওয়ার্ল্ডের সব জায়গায় একই সমস্যা তৈরি হচ্ছে, এবং উন্নত দেশগুলোতেও সেটা।
তো আমি মনে করি এই জায়গাটা একটু পরিকল্পিতভাবে আগালে হয়তো সরকারের দিক থেকে হয়তো একটা পজিটিভ ফল পাবে, যাতে জনগণের উপর হঠাৎ করে এই কোনো সিদ্ধান্ত বা হঠাৎ করে বড় কোনো বোঝা না চাপে। আমি মনে করি সেই ক্ষেত্রে পরিকল্পিতভাবে আগানোটা একটা ইস্যু, কারণ আন্তর্জাতিক বাজারে প্রভাব থাকবে, কিন্তু সেই প্রভাব আমরা জানি সেইভাবেই আগাতে পারি। এমন না যা হয় আন্তর্জাতিক বাজারে একটা জিনিস 10 টাকা হলো, আমাদের 100 টাকা হলো, এই জায়গাটায় যাতে না হয় আসলে, সেটা গভর্নমেন্টের জন্য একটি চ্যালেঞ্জ। অবশ্যই। আর ছোট করে উপজেলা নির্বাচন নিয়ে যদি কোনো মন্তব্য উপজেলা থাকে। নির্বাচনে আমার মনে হয় আগের বারের তুলনায় এবারে, আপনি হয়তো আমার চেয়ে এই ইলেকশন সংক্রান্ত বিষয়ে ভালো বলতে পারবেন, আগের ইলেকশনের তুলনায় এইবারের পর্বে আমার মনে হয় ভোটার উপস্থিতি বাড়বে। আগের উপস্থিতি, কারণ প্রার্থীদের আগ্রহের জায়গাটা হয়তো কিভাবে ভোটার উপস্থিতি বাড়ানো যায়, আগের ইলেকশনে কি কি সমস্যা তারা দেখছে আগের পর্বে, সেটা থেকে হয়তো তারা কিছু কাজ করবে। এইবারের নির্বাচনে সেই ক্ষেত্রে হয়তো তারা একটু সফল হবে। নিশ্চয়ই আমরা আসলে সেটাই দেখতে চাই, যে কারণ বাংলাদেশে বারবারই বলা হয় যে নির্বাচন মানেই উৎসব, সেই উৎসবে আসলে অনেক বেশি মানুষ থাকবে, সেটি আমাদের দেখেও অভ্যস্ততা আছে। তাই হঠাৎ করে যখন কমে যায় সেই উৎসবের রং, আমাদের কাছে এটা অন্যরকমই লাগে। রাজনৈতিক নানা রকমই দিক থাকুক না কেন, কিন্তু সাধারণ মানুষ যখন ভোট দিতে যায় তখন সে তার নিজের অধিকার প্রয়োগ করতে যাচ্ছে, সেটি একটি যে অনুভূতির জায়গা, সেটি আসলে তারা কোনোভাবেই হাতছাড়া করতে চান না। নিশ্চয়ই আগামীতে আবার কথা হবে। বিভাস বনে যুক্ত হয়েছিলেন, আবারও নিশ্চয়ই অন্য কোনো গণমাধ্যমে নানা খবর নিয়ে আলোচনা হবে। দর্শক।